রামকৃষ্ণ আশ্রমে এসে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। এই যে এখানে খুব সুন্দরভাবে বয়স্ক মানুষদের জন্য বসার জায়গা করা হয়েছে টেবিল চেয়ারের মধ্যে। সুপ্রভাত, আজ আমি চলে এলাম আপনাদের কাছে নতুন একটি রামকৃষ্ণ আশ্রমের সন্ধান নিয়ে। ইউটিউবে প্রথম মাকড়দাহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রম দেখাতে চলেছি আজকের এই ব্লগের মাধ্যমে। এই মাকড়দাহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে কি, সবই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। আজ রবিবার 22শে ডিসেম্বর শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম জন্মতিথি পূজা হচ্ছে এই আশ্রমে এবং অনুষ্ঠান চলছে, পুজো পাঠ চলছে এবং ভোগ বিতরণও হবে। সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি মাকড়দা শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রমে আসতে চান তাহলে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। আপনাদের প্রথমে আসতে হবে মাকড়দাহ স্টেশন। তো মাকড়দাহ স্টেশনে আসার জন্য হাওড়া থেকে আপনারা হাওড়া আমতা লোকাল এই ট্রেন ধরে আপনারা সহজেই চলে আসতে পারেন মাকড়দাহ স্টেশন। তো মাকড়দাহ স্টেশন থেকে বাইরে বেরোবেন আপনারা। বাইরে বেরিয়ে আপনাদের কিছুটা হেঁটে গিয়ে মেন রোড পাবেন। তো মেন রোডে গিয়ে বলতে হবে যে আপনাদের বড় ঠাকুরের মন্দির যাব, বড় ঠাকুরের মন্দির বা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। আর ল্যান্ডমার্ক হিসেবে আপনারা এই দুটো জায়গা বলবেন। আপনারা ট্রেন থেকে মাকড়দাহ স্টেশনে নামবেন। এখানে একটাই প্ল্যাটফর্ম আছে, মানে সিঙ্গেল লাইন এটা। তো আপনারা ট্রেন থেকে নেবে একটু সামনের দিকে চলে আসবেন। হাওড়া থেকে যদি আসেন আপনারা হাওড়া থেকে আমতা লোকালের ট্রেনের পুরো বগির সামনে চাপবেন, তাহলে আপনাদের নামতে সুবিধা হবে স্টেশন থেকে বাইরে বেরোতে। তো পুরো সামনে চলে আসবে, টিকিট কাউন্টার দেখতে পারবেন সামনে। তো এখান দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে। এই যে মাকড়দাহ স্টেশন টিকিট কাউন্টার। আমি মাকড়দাহ স্টেশন থেকে বাইরে বেরোলাম, টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমি বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে আপনাদের ওই 2-3 মিনিট মতন আপনাদের হেঁটে যেতে হবে মেন রোডের দিকে। তো আমি এখন হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমি মেন রোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুবই ভালো লাগছে চারিপাশের পরিবেশটা দেখুন। এই যে আপনারা রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি চলে গেছে মাকড়দাহ স্টেশনের দিকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেন রোডে। তো মাকড়দাহ স্টেশনের থেকে মেন রোডের দূরত্ব হলো 600 মিটার। তো এই মেন রোড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তো টোটো ওলাকে বলবেন যে বড় ঠাকুরের মন্দির যাব। আর মাকড়দাহ স্টেশন থেকে যদি আপনারা মাকড়দাহ শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রমে আসতে চান, স্টেশন থেকে আশ্রমের দূরত্ব 1.2 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি চলে গেছে হচ্ছে মাকড়দাহ স্টেশন। তো মেন রোড থেকে আমি টোটো করে এলাম, ভাড়া পড়লো
10 টাকা। এক্সিস ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম দেখতে পারবেন। তো পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মাকড়দাহ শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রম। আশ্রমের তোরণের সামনে চলেই এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় লেখা। তো আমি এবার চলুন আশ্রমের মধ্যে প্রবেশ করি। আমি এখন যে মূল গর্ভগৃহ আছে, তো মূল গর্ভগৃহের ওপরে এসেছি। যে দেখতেই পাচ্ছেন চূড়া, আপনাদের আমি চূড়াটি মানে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। চূড়ার মধ্যে খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন মূল মন্দির, তো আমি মূল মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলুন এবার আমি আপনাদের পুরো আশ্রমটি ও মন্দির চত্বর ঘুরিয়ে দেখাই। আশ্রমের মধ্যে টবেতে খুব সুন্দর ফুল গাছ বসানো হয়েছে, যাতে আশ্রমের সৌন্দর্যটা যেন শতগুণ বেড়ে গেছে। দেখুন, অপূর্ব লাগছে।
এই আশ্রমে খুব সুন্দর এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে। আমি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না, আমি বাইরে থেকে আপনাদের বাথরুম বা টয়লেটটি দেখিয়ে দিচ্ছি। আশ্রমের মধ্যে প্রবেশ করেই এখানে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে জলের কল বসানো হয়েছে, যাতে নিজেকে শুদ্ধিকরণ করে আশ্রমের মধ্যে প্রবেশ করা যায়। মাকড়দাহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রম দ্বারা পরিচালিত বিবেকানন্দ শিশু বিকাশ বিদ্যাপীঠ মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় দ্বারা পরিচালিত বিবেকানন্দ শিশু বিকাশ বিদ্যাপীঠের বিবেকানন্দ মঞ্চের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে সব রকমের অনুষ্ঠান হয়। স্কুলের সব রকমের যে সমস্ত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোই এই স্বামী বিবেকানন্দ মঞ্চের মধ্যে অনুষ্ঠিত হয়। আর এটাই হচ্ছে এই আশ্রমের কার্যালয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই আশ্রমের কার্যালয়ের মধ্যে এখানে অনেক রকমের বই আছে, আপনারা ভিডিওটি পজ করে এই বইগুলি দেখে নিতে পারেন।
নমস্কার, আপনার নাম? উৎপল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মাকড়দাহ শ্রী রামকৃষ্ণ সাধনালয়ের আশ্রমের ব্যাপারে যদি একটু আমার দর্শক বৃন্দদের বলেন কিছু কথা, তাহলে আমি খুবই উপকৃত হব। এই আশ্রমের নাম হচ্ছে মাকড়দাহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়। এই যে আশ্রম ভূমি, এখানে এটা প্রতিষ্ঠা হয় 1960 সালে অক্টোবর মাসে জন্মাষ্টমীর দিন এই প্রতিষ্ঠা। তখন আশ্রম ছিল খুবই ছোট্ট, একটি ছোট্ট ঘরে স্বামীজি যে পুজো করে প্রতিষ্ঠা করেন তখনকার দিনে ওই স্বামী গদাধরেন্দ্র মহারাজ তিনি প্রতিষ্ঠা করেন। ঠাকুমা স্বামীজির অরিজিনাল ছবি। তখন এই মন্দির তখন হয়নি। 60 সালে ছোট্ট একটা ঘরের প্রতিষ্ঠা হয়। তারপরে ধীরে ধীরে আশ্রম ভূমি একটা সার্বিক রূপ পায়। তারপরে ধীরে ধীরে তারপরে এই যে মন্দির, বর্তমান যে মন্দির আছে, এর প্রথম তৈরি হয় নাট মন্দির। আর এই সমসাময়িক এই যে একটা আশ্রম এটা তৈরি হয় তখন এক কোলা। আচ্ছা, এই কলকাতার এক ভক্ত তিনি এই আশ্রম ভূমিকে তৈরি করে দিয়েছিলেন। এই ভূমিকে দুখানা ঘর তার দানের টাকা হয়েছিল। এবারে তারপরে যখন নাটকুঞ্জ যখন প্রতিষ্ঠিত হলো, তখন ওই বিগ্রহকে নাটকুঞ্জ নেই, তখন এই মন্দির তখন হয়নি। নাটমন্দিরের একটা জায়গাতে ঠাকুর তোমাকে পুজো হতো, আর একটা জায়গাতে ভক্তরা বোঝে নাম গান পাঠ আলোচনা করতো এইটা। তারপর ধীরে ধীরে আশ্রম আস্তে আস্তে পরিধি লাভ করে। পরিধি বাড়তে থাকে ধীরে ধীরে, পাশের জমি নানান রকম বাড়তে থাকে। এবং এই আশ্রমেতে খুব প্রাচীন সাধুরা এই আশ্রমে আসা করতো। তারও আগে এই আশ্রমের নামকরণ করেছিলেন নারায়ণচন্দ্র মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি শ্রী মায়ের আশ্রিত। তিনি থাকতেন 1942 সালে যখন বম্বিং হয় তিনি মাকড়দায় এক ভক্তের বাড়িতে তিনি আসেন। তাকে অবলম্বন করে একটা বিরাট ভক্ত মন্দির গড়ে ওঠে এবং ভাবধারা তিনি প্রবর্তন করেন মাকড়দা গ্রামে। তাকে ঘিরে একটা ভক্ত মন্ডলী গড়ে ওঠে এবং তার শরীর চলে যাওয়ার পরেতে এই আশ্রম ভূমি তৈরি হয়। তার মৃত্যুর পর তার শরীর 1960 সালের 10ই মে, সেই বছরই দুর্গা অষ্টমী মহাষ্টমী দিনেতে এই আশ্রম ভূমি ঠাকুরের ভিত্তি স্থাপন করা হয়েছিল এবং তাকে অবলম্বন করে ভক্তরাই এই প্রতিষ্ঠানটাকে তখন চালনা করতো। তো অতি ক্ষুদ্র ছিল। এটি কোন মঠের আন্ডারে আছে এখন? এটা বেলুড় মঠের একটা ভাব পরিষদ আছে। তার আন্ডারে আছে এই আশ্রম, তার আন্ডারে আছে। আচ্ছা। এবং যেহেতু তিনি মায়ের আশ্রম ছিলেন, সেই কারণে শ্রী মায়ের জন্মতিথি উৎসবটা এখানে খুব বড় করে হয়, যেটা আজকে হচ্ছে। হ্যাঁ, তিনি সমর্থন করে গেছেন। তিনি মায়ের আশ্রম ছিলেন, মায়ের আশ্রম তো তাকে চিন্তা ভাবনা অনুযায়ী তখন মায়ের উৎসবটা হতো, সেখানে হতো। এখানে সেটা আমরা বজায় রেখেছি আমরা এই মায়ের চিত্রগুলো উৎসব। এখানে বহু ভক্ত বসে প্রসাদ পায়। তারপরে অনেক সামাজিক কাজকর্ম এখানে হয়, সমাজসেবামূলক কাজ এখানে হয়। আর এই আশ্রমে কি কি অ্যাক্টিভিটিস আছে? অ্যাক্টিভিটি বলছি, এখানে অ্যাক্টিভিটি হচ্ছে যে পাশে একটা স্কুল আছে স্বল্প ব্যয়, বর্তমানে 5 অব্দি যাবে, এখানে পড়ানো হয় স্বল্প ব্যয়। আচ্ছা, ওটা কোন ক্লাস থেকে কোন ক্লাস অব্দি? আগে ছিল মানে কেজির আগে মানে প্রি কেজি থেকে কেজি 4, এবার একটা বর্তমানে ক্লাস 5 অব্দি। 5 অব্দি পড়ানো হয়। 5 অব্দি এবারে শুরু হয়েছে ওটা। এছাড়া আমাদের একটা রিলিফ ফান্ড আছে, সেখান থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা কম্পিটিশন কাছে কম্বল প্রায় 200 কম্বল প্রায়। তারপরেতে এবার আমরা করি আমরা বাসের সোয়েটার এবং অনেক দুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য তাদের আমরা অর্থ দিয়ে সাহায্য করি, দুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য। এছাড়া ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়, পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আচ্ছা, এখানে স্কুল আছে না? এর সাথে পাশে হ্যাঁ একটা স্কুল আছে দেখলাম। এটা মঠেরই স্কুল? এটা আশ্রম পরিচালিত স্কুলটা।
আচ্ছা এটা আশ্রম পরিচালিত স্কুলটা। আচ্ছা এবারে এই এই উৎসবেতে আজকে যেমন তৃতীয় উৎসব, আজকে মানে অন্তত 1,000-3,4 লোক অন্তত বসে বরাদ পাবে। আর পরে শনি রবিবার সাধারণ উৎসব, এদিনে বেলুর মঠ থেকে হাজিরা আসেন, আগের দিন সারদা মঠ থেকে মাতাজিরা আসেন। সারাদিন ব্যাপী উৎসব চলবে, সারাদিন উৎসব চলবে, সারাদিন ব্যাপী। ওটা কবে আছে? 28 আর 29 ডিসেম্বর। চলেই এলো 28 আর 29 ডিসেম্বর। ব্যাপারটা হচ্ছে মায়ের তিথি যেদিন পরে, তারপরে শনি রবিটা এখানে উৎসব হয়। আচ্ছা, যেদিন আজকে রোববার পড়তে পারে, পরের রোববার বেদিনে পড়লে ঠিক শনি রবিটাই হয়, উৎসব হয় এখানে। আচ্ছা, আর এখানে বলছি এই আশ্রমে ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের কি ব্যবস্থা আছে? দূর দূরান্ত থেকে যদি এরকম নেই এখানে। উপরে একখানা ঘরে থাকতে পারে, মহিলা থাকার অবস্থা থাকে, মহিলাদের মানে লেডিস বা মহিলা অ্যালাউ নেই, শুধুমাত্র পুরুষ অ্যালাউ আছে। যদি কখনো আমাদের জানাশোনা কেউ আছে এক একজনকে থাকতে দেওয়া যেতে পারে, আমাদের খুব পরিচিত রাখতে দেওয়া হয় না, খুব পরিচিত রেফারেন্স নাহলে রাখতে দেওয়া হয় না, রেফারেন্স ফটাফট বেরিয়ে দেওয়া হয় না, তার রেফারেন্স চাই না একটা। আচ্ছা হ্যাঁ, এটা কিরকম ধরুন আমার ছোট্ট জায়গা তো এখানেতে। হ্যাঁ, আর কি আনছেন, আর কি আনছেন? আর আচ্ছা, আর ভবিষ্যতে এই আশ্রম উন্নয়নের জন্য কি চিন্তা ভাবনা আছে? আমরা চেষ্টা করছি এটা আশ্রমকে বেরিয়ে হস্তান্তরিত করা। তার প্রক্রিয়ার কাজ আরম্ভ হয়ে গেছে, আর তারাতেই আমাদের কাগজপত্র জমাতে হয়ে গেছে। তারা তো আস্তে আস্তে আসবে, তারা ইনভেস্টিগেশন করবে, তাদের এই গোত্রে আছে, আর চলছে একটা আশ্রমকে বেরিয়ে হাতে হস্তান্তরিত করা, তার প্রক্রিয়া কিন্তু চলছে। আর এই আশ্রম কটা থেকে কটা অবধি খোলা থাকে? আশ্রম মোটামুটি সকাল 6টায় খোলে, বেলা 12টায় বন্ধ হয়। আর বিকেলবেলা 3:30 সময় খোলে, রাতে 8টায় বন্ধ হয়। আচ্ছা, কোনো ভক্ত যদি এই আশ্রমে দান করতে চায় তো সে কিভাবে করবে? এখানে আসবে, আমাদের প্যান নাম্বার আছে, আমাদের নাম্বার আছে, দান করবে। আমাদের আশ্রমের একটা কোড নাম্বার একটা আছে, আমাদের ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেই ইন্ডিয়ান ব্যাংকের কোড নাম্বার একটা আছে, তাই দিতে পারে। আচ্ছা, এই আশ্রমে যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে আমাকে ভিডিওতে বলে দিন। ফোন নাম্বার? হ্যাঁ, আমাদের কিউআর কোড আছে, তাইতে পাঠালে হয়ে যাবে। আচ্ছা, কিউআর কোডে স্ক্যান করে পাঠালেই হয়ে যাবে। হ্যাঁ, ওই স্ক্যান আছে ওখানে। আচ্ছা, শ্রী মা সারদা দেবীর কোন কথাটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে? সবচেয়ে আকর্ষণ হচ্ছে মা বলছেন সহ্য করতে, সব জিনিস সহ্য করতে হয়, আর অপরের দোষ ত্রুটি না দেখা, এইটাই সহ্য করা, আর অপরের দোষ ত্রুটিকে না দেখা, এইটা আমাকে বেশি আকৃষ্ট করে, এইটা আমাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের সাথে দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর মা ও স্বামীজি জয়। আশ্রমের পিছন দিকেই এখানে ভোগ প্রসাদ রন্ধন করা হচ্ছে এবং এখান থেকেই ভোগ প্রসাদ ভক্তদের জন্য বিতরণ করা হবে। তো সেই জায়গাটি চলুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। আমি এখন আপনাদের যেখানে আজকে মানে ভোগ রান্না করাতে, তো সেই জায়গাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খাবারের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড়। এই যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, এখন কিছুক্ষণ পরেই ভোগ দেওয়া হবে। আর এখানে খুব সুন্দর সারদা মায়ের একটি ফটো আছে। জয় মা সারদা দেবী।
যেখানে মানে ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, তো সেই জায়গাটা দেখুন আপনারা, পুরো টিন দিয়ে পুরো বাঁধানো জায়গাটি, প্রচন্ড বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখানে উনুনে রান্না করা হচ্ছে। এখন এদিকে একটা উনুন আর একটি এদিকে উনুন আছে। তো এখানে এখন কি রান্না করা হচ্ছে? হ্যাঁ, এখন তরকারি হচ্ছে, এটা গট হচ্ছে, একটা মশলা হচ্ছে, এটা মশলা হচ্ছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখন উনুনের খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। এখন মন্দিরের পক্ষ থেকে করা হচ্ছে। আর এখানেই আজকে ভোগ প্রসাদ মানে যারা গ্রহণ করবেন, এখানেই আয়োজন করা হয়েছে ভোগ প্রসাদ গ্রহণের জায়গাটা। দেখুন প্যান্ডেল করা হয়েছে পুরো জায়গাটি জুড়ে। তো এই ভোগ প্রসাদ যারা বসে গ্রহণ করবেন তারা এই জায়গায় এখানে বসে গ্রহণ করতে পারবেন। আর যারা বয়স্ক তাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখন বাজে দুপুর 1টা। এই সময় ভোগ বিতরণ করা হচ্ছে ভক্তদের। তো চলুন সেটা আমি আপনাদের দেখাই। এই যে এখানে খুব সুন্দরভাবে বয়স্ক মানুষদের জন্য বসার জায়গা করা হয়েছে টেবিল চেয়ারের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিস্টার তাপস আগে তোমাকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে। মিস্টার তাপস আগে, রতন ঝাঁঝরা, তাপস আগে। মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ের। তো আমি এবার চলুন ভোগ প্রসাদ গ্রহণ করে নিই এবং ভোগ প্রসাদে কি কি থাকছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। দিদি সবাই বসেছে তো? দাদা ঠিক আছে, গল্প করে দিদিমণি।
আজকে আমি আপনাদের মাকড়দা ও শ্রী রামকৃষ্ণ সাধনালয় আশ্রমটি দর্শন করালাম সম্পূর্ণ ব্লগের মাধ্যমে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে, পরের কোনো এক আশ্রমে। ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট একটি বিরতি। সবাই ভালো থাকবেন, নমস্কার।